ওয়েলকাম টু মাই চ্যানেল টিচার্স 24 আওয়ার্স। শুরুতেই তোমাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এখন আমার সঙ্গে আছো, ভিডিওটি দেখছো। আজ আমার আলোচনার বিষয় হলো ক্লাস 12-এর একটা কবিতা যার নাম দ্য পোয়েট্রি অফ আর্থ। এটা একটা রোমান্টিক কবিতা যা রচিত হয়েছে পেট্রার্কান সনেট অনুসারে, অর্থাৎ কবিতাটি একটা পেট্রার্কান সনেট। কবিতার প্রতিটি লাইনের ব্যাখ্যা করার আগে কবির সম্পর্কে কয়েকটি কথা আমাদের জেনে নিতে হবে। কবির নাম জন কিটস, তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল কোলরিডজ, চার্লস ল্যাম্ব এবং স্যার ওয়াল্টার স্কট ছিলেন রোমান্টিক কবিদের ফার্স্ট জেনারেশনের অন্তর্ভুক্ত, এবং লর্ড বাইরন, পিবি শেলি ও জন কিটস ছিলেন সেকেন্ড জেনারেশনের অন্তর্ভুক্ত। বাইরন, শেলি এবং কিটস তিনজনেরই অকাল মৃত্যু হয়। বাইরন ডাইড অ্যাট দ্য এজ অফ 36. Shelley died when he was only 30 years old. কিটস মাত্র 25 বছর বয়সে মারা যান। কিটস জন্ম নিয়েছিলেন লন্ডনের মুরগেট নামক স্থানে 1795 সালের 31শে অক্টোবর। কিটসের বাবা ছিলেন থমাস কিটস এবং মায়ের নাম ছিল ফ্রান্সিস জেনিংস। কিটস তার বেশিরভাগ কবিতাতে প্রাকৃতিক চিত্রকল্পের মাধ্যমে আবেগ, অনুভূতি এবং চেতনা জাগ্রত করেছেন। আজকের আলোচ্য কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ তার ব্যতিক্রম নয়। কিটসের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা যা পাঠকদের পড়া উচিত তা হল স্লিপ অ্যান্ড পোয়েট্রি, হাইফেরিয়ান, লেমিয়া এবং তার বিখ্যাত কিছু ওডস যেমন ওড টু এ নাইটাঙ্গেল, ওড অন এ গ্রিসিয়ান আর্ন, ওড টু অটাম, ওড টু সাইকি, ওড অন মেলানকলি ইত্যাদি। কিটস যক্ষা রোগে আক্রান্ত হয়েছিলেন এবং 1821 সালের ফেব্রুয়ারি 23 তারিখে রোমে মৃত্যুবরণ করেন। তখন তার বয়স হয়েছিল মাত্র 25। আজকের আলোচ্য কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ সম্পর্কে কয়েকটি কথা না বললেই নয়। কবিতার প্রকৃত শিরোনাম ছিল অন দ্য গ্রাসহুপার অ্যান্ড দ্য ক্রিকেট। এটা একটা ইটালিয়ান সনেট। ইটালির এক প্রখ্যাত কবি পেট্রার্ক এক বিশেষ ধরনের চতুর্দশপদী কবিতা লেখেন। পরবর্তীকালে পেট্রার্কের এই বিশেষ ধরনের কবিতা লেখার পদ্ধতি অনুসরণ করে যে চতুর্দশপদী কবিতাগুলোকে লেখা হয় সেগুলোকে পেট্রার্কান অথবা ইটালিয়ান সনেট বলা হয়। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার প্রথম 8 লাইন নিয়ে গঠিত অক্টেভে কবি জন কিটস প্রকৃতির বিরামহীন সঙ্গীতের বর্ণনা করেছেন, এবং পরবর্তী অংশে অর্থাৎ সেস্টেটে কবি প্রমাণ করেন যে পৃথিবীর এই সঙ্গীত কখনোই থামে না। অক্টেভ অংশটিকে দুটো কোয়াট্রেইনে এবং সেস্টেট অংশটিকে দুটো টার্সেটে বিভক্ত করা হয়। অক্টেভের রাইম স্কিম হলো এবিবিএ এবিবিএ এবং সেস্টেটের রাইম স্কিম হলো সিডিই সিডিই। এবার চলো আমরা কবিতার প্রতিটি লাইনের ব্যাখ্যা করি এবং কবি যা বোঝাতে চেয়েছেন তা উপলব্ধি করার চেষ্টা করি। অক্টেভ অংশের প্রথম লাইন, The poetry of earth is never dead. The poetry of earth কথাটির অর্থ পৃথিবীর সঙ্গীত। এটা আমি তোমাদের ইতিমধ্যে বলেছি। এখানে ডেড মানে হলো সমাপ্ত, তাই লাইনটির অর্থ হলো পৃথিবীর সঙ্গীত কখনোই সমাপ্ত হয় না, সর্বদা চলতে থাকে। গায়ক পাখি থেকে শুরু করে অতি ক্ষুদ্র কীট পতঙ্গ যাদেরকে আমরা প্রকৃতিতে দেখতে পাই, তারা সবাই পৃথিবীর সঙ্গীত রচনা করে এবং সেই সঙ্গীত গেয়ে শোনায়। এই সঙ্গীত হলো প্রকৃতির নিজস্ব ভাষা, যে ভাষার মাধ্যমে প্রকৃতি আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে। অক্টেভের দ্বিতীয় লাইন, when all the birds are faint with the hot sun. ফেইন্ট মানে হলো ক্লান্ত, হট সান মানে হলো উত্তপ্ত সূর্য। হট সান থেকে কবি এখানে গ্রীষ্ম ঋতুর কথা বোঝাচ্ছেন। তাই লাইনটির অর্থ হলো যখন সকল পাখি ক্লান্ত হয়ে পড়ে উত্তপ্ত সূর্যের কারণে, গ্রীষ্মের প্রখর তাপের কারণে। দেখো, প্রথম লাইনে কবি তার নিজের একটা বিশ্বাসের কথা প্রকাশ করে দিয়েছেন। তিনি ঘোষণা করে দিয়েছেন যে পৃথিবীর গান কখনোই থামে না। এরপর অক্টেভের যে বাকি 7খানা লাইন পড়ে রইল, সেই 7খানা লাইনে কবি প্রমাণ করতে চাইছেন যে তার এই বিশ্বাসটা সত্য। তিনি যে ঘোষণাটা করে দিয়েছেন সেটা সত্য, এই প্রমাণ তিনি করবেন। পাখিরা হলো প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সুরকার ও গায়ক। তাদের মধুর সঙ্গীত আমাদেরকে মন্ত্রমুগ্ধ করে তোলে। কিন্তু একটা গ্রীষ্মের দিনে যখন সূর্য
মাথার উপর ভীষণ উত্তপ্তভাবে কিরণ দিতে শুরু করে, তখন এই সকল গায়ক পাখি ভীষণ ক্লান্ত হয়ে পড়ে, পরিশ্রান্ত হয়ে পড়ে, তাদের পক্ষে পৃথিবীর গান চালিয়ে যাওয়ার সম্ভব হয় না। পরবর্তী লাইন, and hide in cooling trees a voice will run। এখানে হাইড মানে লুকানো, লুকিয়ে পড়া। কুলিং ট্রিজ বলতে গাছের শীতল স্থানকে বোঝানো হয়েছে। ভয়েস মানে কণ্ঠস্বর, অর্থাৎ লাইনটার মানে হলো এবং গাছের শীতল স্থানে লুকিয়ে পড়ে, তখন একটা কণ্ঠস্বর ভেসে বেড়ায়। এই লাল অংশের মানে হলো এটা। তাহলে এবার ওই হোয়েন থেকে শুরু করে রান পর্যন্ত যে মানেটা দাঁড়ায় সেটা হলো যখন সূর্যের প্রখর উত্তাপের কারণে সকল গায়ক পাখিরা ক্লান্ত হয় এবং গাছের শীতল স্থানে লুকিয়ে পড়ে, তখন একটা কণ্ঠস্বর ভেসে আসে। ওয়েন থেকে রান পর্যন্ত মানেটা হলো এটা। আশা করি বুঝতে পেরেছ। গ্রীষ্মের উত্তাপে পাখিরা এতটাই পরিশ্রান্ত, এতটাই ক্লান্ত যে তারা আর বিশ্রাম না নিয়ে পারে না। তারা গাছের শীতল স্থানে বসে পড়ে বিশ্রাম নেওয়ার জন্য এবং তারা তাদের গান থামিয়ে দেয়। ঠিক এই সময়ে মনে হয় যেন পৃথিবীর গান থেমে যাবে, পৃথিবীর গান বন্ধ হয়ে যাবে। কবি যে ডিক্লারেশনটা দিয়েছেন সেটা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে, কিন্তু তা হয় না। কারণ তখনও একটা কণ্ঠস্বর বাতাসে ভেসে আসে, সেই কণ্ঠস্বর আমরা শুনতে পাই। পরবর্তী লাইন, ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড। শব্দগুলোর মানে একটু জেনে নাও। হেজ মানে হলো ঝোপঝাড়, অ্যাবাউট মানে নিকটে, কাছাকাছি, নিউ মর্ন মানে হলো সবে কাটা হয়েছে, আর মিড আসলে মিডো। কবিতাতে কবি মিডো পুরোটা না লিখে মিড লিখেছেন, এর অর্থ হলো তৃণভূমি। অতএব লাইনটার মানে হলো তৃণভূমির পাশে থাকা ঝোপঝাড় থেকে, যে তৃণভূমির ঘাস সম্প্রতি কেটে নেওয়া হয়েছে। গ্রীষ্মের উত্তপ্ত দিনে, এবার একটু তোমাদেরকে আমি ব্যাপারটা বোঝাচ্ছি। গ্রীষ্মের একটা উত্তপ্ত দিনে পাখিরা কি করে আমি তোমাদেরকে সেটা বলেছি, গান থামিয়ে দেয় এবং তারা শীতল স্থানে, গাছের শীতল স্থানে লুকিয়ে পড়ে। তখন তৃণভূমির পাশে থাকা ঝোপঝাড় থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, যেটা আগের লাইনে আমরা তোমাদেরকে বলেছি যে একটা কণ্ঠস্বর ভেসে আসে। সেই কণ্ঠস্বরটা ভেসে আসে কোথার থেকে? ফ্রম হেজ টু হেজ, ওই ঝোপঝাড় থেকে সেই কণ্ঠস্বরটা বেরিয়ে আসে। ঝোপঝাড়গুলো কোথায় থাকে? তৃণভূমির পাশে। কেমন তৃণভূমি? যে তৃণভূমির ঘাস কয়েকদিন আগে কেটে নেওয়া হয়েছে। এবার প্রশ্ন হলো কণ্ঠস্বরটা কার? সেই নাম কিন্তু কবি এখনো এখানে বলেননি। সে কি পাখির মতো ক্লান্ত হচ্ছে না? পাখিরা যেমন ক্লান্ত হয়ে লুকিয়ে পড়েছে, গান থামিয়ে দিয়েছে, সে কেন গান থামাচ্ছে না? তার কি ক্লান্তি নেই? এই রকম প্রশ্ন আমাদের মধ্যে এখন এসে যাচ্ছে, এটা স্বাভাবিক। উত্তর আমরা পাবো, আমাদের ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। তবে এই কণ্ঠস্বর যে প্রকৃতির কোনো একজন গায়কের, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে হলো গ্রীষ্মকালের চারণ কবি, গ্রীষ্মের প্রকৃতির গান শোনায় আমাদের। সে এক ঝোপ থেকে অন্য ঝোপে লাফিয়ে বেড়ায়, উড়ে বেড়ায় এবং প্রকৃতির গান চালিয়ে যায় যখন পাখিরা ক্লান্ত হয়ে তাদের গানটা থামিয়ে দেয়। পরবর্তী লাইন, দ্যাট ইজ দ্য গ্রাসহপার, হি টেক্স দ্য লিড। গ্রাসহপার মানে হলো ঘাস ফড়িং, গঙ্গা ফড়িং। টেক্স গ্রহণ করা, লিড নেতৃত্ব। অর্থাৎ লাইনটির অর্থ হলো এটা হলো ঘাস ফড়িং যে নেতৃত্ব গ্রহণ করে। তাহলে এতক্ষণে বুঝতে পারলাম যে এই কণ্ঠস্বরটা ঘাস ফড়িং এর। যে কণ্ঠস্বরটা ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে, ভেসে বেড়ায় বাতাসে, সেই কণ্ঠস্বর ঘাস ফড়িং এর কণ্ঠস্বর। সে গ্রহণ করে নেতৃত্ব পৃথিবীর গান চালিয়ে যাওয়ার। পৃথিবীর গান
এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব গ্রহণ করে কখন? যখন সকল পাখিরা ক্লান্ত হয়, লুকিয়ে পড়ে শীতল গাছের স্থানে এবং গান থামিয়ে দেয়। এরকম সময় পৃথিবীর গান বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, পরিস্থিতি ঘটে। সেই জায়গা থেকে পৃথিবীর সঙ্গীতকে সে বাঁচায়। সে গ্রীষ্মের চারণ কবির মতো গ্রীষ্মের গানকে গেয়ে আমাদেরকে শোনায়। গ্রীষ্মের গানকে সে এইভাবে সংকটকালীন মুহূর্তে এগিয়ে নিয়ে চলে যায়। এবার আমাদের একসঙ্গে 1.5খানা লাইনের অর্থ করতে হবে, তবেই আমরা পরিষ্কারভাবে বিষয়টা বুঝতে পারবো। আমি একটু পড়ে শোনাচ্ছি সেই 1.5খানা লাইন। ইন সামার লাক্সারি হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। সামার মানে গ্রীষ্মকাল, লাক্সারি মানে প্রাচুর্য বিলাসিতা। হি হ্যাজ নেভার ডান এর মানেটা ভালো করে শোনো, ভালো করে বুঝে নিতে হবে এর অর্থটা। এর অর্থ হলো তার কাজ কখনোই থামে না। তুমি যদি বলো আই হ্যাভ ডান, তাহলে বোঝা যাবে তুমি যে কাজটা করছিলে এতক্ষণ ধরে সেটা শেষ হয়েছে। যদি তুমি বলো আই হ্যাভ নট ডান, তাহলে বোঝা যাবে যে কাজটা এখনো শেষ হয়নি। তো এখানে হি হ্যাজ নেভার ডান এর মানে হলো তার কাজটা কখনোই শেষ হয় না, কখনোই হয় না। এবার প্রশ্ন হলো তার কাজটা কি? তার কাজটা হলো এই পৃথিবীর গান শোনানো, প্রকৃতির গান গেয়ে বেড়ানো। এই কাজটা তার কখনো শেষ হয় না। উইথ হিজ ডিলাইটস, আনন্দের সহিত। সেই কাজটা করে আনন্দের সহিত, নিজের আনন্দে প্রকৃতির গানকে সে গেয়ে শোনায় এবং তার এই গান গাওয়াটা কখনোই থামে না। ইন সামার লাক্সারি, গ্রীষ্মের প্রাচুর্যের মধ্যে দিয়ে, গ্রীষ্মের প্রাচুর্য বা বিলাসিতার মধ্যে দিয়ে সে আনন্দে তার এই গান গেয়ে বেড়ায়, তার গানের কোনো সমাপ্তি নেই। গ্রীষ্মের সূর্যের উজ্জ্বল কিরণ ও প্রখর তাপ পাখিদের কাছে সত্যি ভীষণ কষ্টকর, এটা হতে পারে, কিন্তু ঘাসফড়িংয়ের কাছে এগুলো বিলাসিতা এবং পরম আনন্দের বিষয়। ঘাসফড়িং খুব মজা পায় যখন গ্রীষ্মের উত্তাপ বাড়তে থাকে এবং সূর্যের আলো প্রচণ্ড উজ্জ্বল হতে থাকে। এটা তাদের কাছে আনন্দের বিষয়, প্রাচুর্যের বিষয়, বিলাসিতার বিষয়। তাই কবি বলছেন এই গ্রীষ্মের বিলাসিতার মধ্যে দিয়ে সে আনন্দ করে করে গান গেয়ে বেড়ায়, তার গানের কোনো সমাপ্তি নেই। ফর থেকে শুরু করে অক্টেভের শেষ পর্যন্ত এই অংশটার মানে আমরা একবারে এবার বুঝে নেব। লাল রঙের লেখা তোমরা দেখতে পাচ্ছ। প্রথমেই শব্দগুলোর মানে একটু বুঝে নিতে হবে মিনিংটা বোঝার জন্য। ফর মানে এখানে কারণ, টায়ার্ড আউট, ক্লান্ত, উইথ ফান মানে হলো আনন্দ করে বা আনন্দের সহিত, রেস্ট বিশ্রাম নেওয়া, অ্যাট ইজ আরামে, বিনিথ নিচে, প্লিজেন্ট উইথ মনোরম আগাছা। অর্থাৎ এই পুরো অংশটির মানে হলো কারণ যখন ঘাসফড়িং আনন্দ করে ক্লান্ত হয় তখন সে বিশ্রাম নেয় আরাম করে কিছু মনোরম আগাছার নিচে। এখানে ঘাসফড়িং পাখিদের মতো ক্লান্ত হচ্ছে, কিন্তু ক্লান্তির কারণ আলাদা। পাখিরা ক্লান্ত হয়েছিল গ্রীষ্মের উত্তাপে, কিন্তু ঘাসফড়িং এর কাছে গ্রীষ্মের উত্তাপ বিলাসিতা। সে ক্লান্ত হচ্ছে আনন্দ করে, আনন্দের তার আর শেষ নেই, আনন্দ করে সে গান গেয়েই চলছে, এই কারণে সে ক্লান্ত। আবার পাখিদের মতো ঘাসফড়িংও বিশ্রাম নিচ্ছে, কিন্তু দুজনের কর্মকাণ্ডের মধ্যে তফাৎ আছে। পাখিরা বিশ্রাম নিয়েছিল, গান থামিয়ে দিয়েছিল, ঘাসফড়িং কিন্তু বিশ্রাম নিচ্ছে, গান থামায়নি। বিশ্রাম নেওয়ার উদ্দেশ্য হলো পৃথিবীর গানকে, এই প্রকৃতির গানকে চালিয়ে যাওয়া। নতুন উদ্যমে সে পৃথিবীর গানকে চালিয়ে যাবে, এই কারণে সে মনোরম আগাছার নিচে বিশ্রাম নিচ্ছে। তো যাই হোক, এইভাবে কবি জন কিটস অক্টেভ অংশে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে পৃথিবীর গান গ্রীষ্মের প্রখর উত্তাপেও থামে না, সমাপ্তি ঘটে না। অবসাদেও প্রকৃতির মধ্যে আমরা আনন্দের সন্ধান এইভাবে খুঁজে পাই। গ্রীষ্মের প্রখরতা প্রকৃতিকে হতাশ বা প্রাণহীন করতে পারে না। প্রাণহীন গ্রীষ্মের দুপুরকে প্রাণবন্ত করে তোলে এই ঘাসফড়িংয়ের গান। সেস্টেট অংশে পৌঁছে গেলাম। সেস্টেটের প্রথম লাইন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। সিজিং মানে হলো স্টপিং, থামা। অর্থাৎ লাইনটার মানে হলো পৃথিবীর সঙ্গীত কখনোই থামে না।
অক্টেভের প্রথম লাইন যেভাবে শুরু হয়েছিল ঠিক সেভাবেই জন কিটস সেস্টেটের প্রথম লাইন শুরু করলেন। তিনি আরও একবার দাবি করলেন যে পৃথিবীর গান কখনোই থামে না, প্রকৃতি তার মধুর সঙ্গীত চালিয়ে যাবেই, তা বিপরীত শক্তিগুলো যত শক্তিশালী হোক না কেন। এখানে কবি এবং প্রকৃতির মধ্যে একটা মিল লক্ষ্য করার মতো, এই ব্যাপারে দু একটা কথা আমি তোমাদেরকে বলবো। শুধু একজন মানুষ হিসেবে নয়, একজন কবি হিসেবেও কিটসকে মৃত্যু পর্যন্ত বিপরীত শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। তোমরা জানো যে তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়েছিলেন। পরিবারের অনেকেই ইতিমধ্যে যক্ষা রোগে মারা গিয়েছিলেন। তিনি জানতেন যে এই রোগ তার জীবনও কেড়ে নেবে। তাছাড়া তার যুগ তাকে একজন প্রসিদ্ধ কবি হিসেবে প্রতিষ্ঠিত হতে দেয়নি। তার কবিতার বিরূপ সমালোচনা করা হয়েছিল তার যুগে, তবুও তিনি হতাশ হননি, হাল ছাড়েননি। প্রকৃতির মতো তিনিও প্রতিকূল পরিস্থিতির মধ্যে একের পর এক কবিতা আমাদের উপহার দিয়েছেন অবিরামভাবে, কারণ তিনি বিশ্বাস করতেন যে তার কবিতা একদিন প্রশংসা পাবেই। তাই হয়েছে, আজ বিশ্বজুড়ে আমরা সবাই তার কবিতাগুলোকে সেলিব্রেট করি এবং আমরা বিশ্বাস করি যে তিনি সর্বকালের শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন। সেস্টেটের দ্বিতীয় এবং তৃতীয় লাইনের অর্থ আমরা একবারে দেখে নেব। On a lone winter evening when the frost has wrought his silence, from the stove there shrills. লোন মানে হলো নির্জন, ফ্রস্ট মানে তুষার, হ্যাজ রট এর অর্থ হলো এনে দিয়েছে, সৃষ্টি করেছে, সাইলেন্স নীরবতা। স্টোভ বলতে কবি এখানে ফায়ারপ্লেসকে বুঝিয়েছেন, শ্রিলস মানে তীক্ষ্ণ শব্দ। তাহলে এই দুটো লাইনের অর্থ হলো, শীতকালের এক নির্জন সন্ধ্যাতে যখন তুষার নীরবতা সৃষ্টি করে, তুষারপাতের কারণে নীরবতার সৃষ্টি হয়, তখন ফায়ারপ্লেসের পাশ থেকে একটা তীক্ষ্ণ শব্দ ভেসে আসে। একটা ব্যাপার খেয়াল করে দেখো, অক্টেভ অংশে কবি যেমন গ্রীষ্মের এক উত্তপ্ত দিনকে বেছে নিয়েছিলেন, ঠিক তেমন সেস্টেটে কবি নির্জন শীতের এক কনকনে ঠান্ডা সন্ধ্যাকে বেছে নিলেন। এই রকম শীতের সন্ধ্যাতে যখন তুষারপাত হয়, তখন ইংল্যান্ডের পল্লী গ্রামে নির্জনতা এবং নিস্তব্ধতা অনেক গুণ বেড়ে যায়। এটা অন্য আরো একটা বিপরীত শক্তি যা প্রকৃতির সঙ্গীতকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই শক্তি প্রকৃতির কাছে আরো একবার পরাস্ত হয়। কারণ ঠিক এই রকম সময়ে এক প্রাণবন্ত ও তীক্ষ্ণ কণ্ঠস্বর আমরা শুনতে পাই, যেটা ফায়ারপ্লেসের পাশ থেকে ভেসে আসে এবং এই নির্জনতাকে ভেঙে দেয়। সেস্টেটের চতুর্থ লাইন, দ্য ক্রিকেট সং ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার। ক্রিকেট মানে হলো ঝিঝি পোকা, ওয়ার্মথ মানে আরামদায়ক উষ্ণতা, ইনক্রিজিং এভার এর অর্থ হলো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ লাইনটার অর্থ হলো ঝিঝি পোকার গান যা আরামদায়ক উষ্ণতাতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফায়ারপ্লেসের পাশ থেকে যে তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে আসে আমরা কিন্তু আগের লাইনে দেখেছি, শুনেছি, সেই কণ্ঠস্বর আসলে ঝিঝি পোকার গান। গ্রীষ্মের ঘাসফড়িংয়ের মতো ঝিঝি পোকাও সংকটকালীন সময়ে প্রকৃতির সঙ্গীতকে বাঁচিয়ে রাখে। কনকনে শীতের রাতে ঝিঝি পোকা ফায়ারপ্লেসের আরামদায়ক উষ্ণতা উপভোগ করতে থাকে আর মনের আনন্দে গান গাইতে থাকে। তার গানের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে। যত সে উষ্ণতা পেতে থাকে, তার গানের তীব্রতা তত বাড়তে থাকে, আর এইভাবেই সে প্রকৃতির গানকে চালিয়ে যায়। সেস্টেটের শেষ দুই লাইন, অর্থাৎ আজকের আলোচ্য কবিতার শেষ দুই লাইন, and seems to one in drowsiness up lost the grasshoppers among some grassy hills. শব্দগুলোর মানে একটু দেখে নিতে হবে। সিম মানে মনে হওয়া, ওয়ান মানে একজন ব্যক্তি, যে কোনো একজন ব্যক্তি,
ড্রাউজিনেস এর অর্থ হলো তন্দ্রাচ্ছন্ন ভাব। ইন ড্রাউজিনেস সাপলস্টের মানে অর্ধ ঘুমে ঢলে পড়া। গ্রাসহুপার্স মানে ঘাসফড়িং এর, অর্থাৎ ঘাসফড়িং এর গান। অ্যামং মানে মধ্যে এবং গ্রাসি হিলস মানে ঘাসে আবৃত পাহাড়। তাই লাইন দুটোর মানে হবে অর্ধ ঘুমে ঢলে পড়া একজন ব্যক্তির কাছে ঝিঝি পোকার গানটা ঘাসে ভরা পাহাড় থেকে ভেসে আসা ঘাস ফড়িং এর গান মনে হয়। শীতের এরকম অলস ও নির্জন সন্ধ্যাতে একজন ব্যক্তি ফায়ারপ্লেসের আগুনের পাশে বসে ঘুমে ঢলতে থাকে। অর্ধ ঘুমন্ত তার মনের মধ্যে ঝিঝি পোকার গানটা ঘুরপাক খেতে থাকে। সে যখন জাগ্রত অবস্থায় থাকে তখন সে ঝিঝি পোকার গানটা শোনে, কিন্তু যখন ধীরে ধীরে ঘুমের মধ্যে চলে যায় তখন তার এই অর্ধ ঘুমন্ত মনটা একটা ভুল করে ফেলে। সে ঝিঝি পোকার গানটাকে ঘাসফড়িং এর গান মনে করে ফেলে। সে মনে করে যে গ্রীষ্মকালে ঘাসে ভরা পাহাড় থেকে ভেসে এসেছে এই গানটি। গানটা আসলে ঝিঝি পোকার নয়, ঘাসফড়িং এর। এইভাবে কবি পাঠকদেরকেও দেখো ঋতুচক্রের আবর্তনে ফেলে দিলেন। কারণ এই ঝিঝি পোকার গান শেষ না হতে হতেই কবি আমাদেরকে ঘাসফড়িং এর কথা মনে করিয়ে দিলেন, গ্রীষ্মকালের কথা মনে করিয়ে দিলেন, গ্রীষ্মকালে ঘাসে আবৃত পাহাড়ের কথা মনে করে দিলেন। এর মাধ্যমে উনি বোঝানোর চেষ্টা করলেন যে সারা বছর ধরে এইভাবে পৃথিবীর গান চলতেই থাকবে, কখনো থামবে না। প্রকৃতির যে সঙ্গীত তা অবিরাম ধারাতে বয়ে চলবে, তার কোনো বিরাম নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। ধন্যবাদ, ভালো থেকো।